আমরা হচ্ছে আজকে পড়বো থার্ড চ্যাপ্টার, তাই না? ওকে। সেকেন্ড চ্যাপ্টার তোমরা হচ্ছে পড়লেই পারবা আর কি, সমস্যা নাই। ওইটা আসলে পড়ানোর কিছু নাই। হ্যাঁ, তারপরে যদি না বুঝো আমি তো আছি। না, যারা দেখে নাই আর কি তারা ভয় পাওয়ার কিছু নাই। যদি দেখার পরে বোঝো যে কোথাও বুঝতে পারতেছো না, তাহলে আমি আছি। অনেকে আছে মনে কর, হ্যাঁ, এরা ক্লাস করে না করে না সেটা বিষয় না, রেকর্ড ক্লাসও দেখে না কিন্তু অনেকে আছে। আচ্ছা, তাপীয় পীড়ন এবং বিকৃতি আমরা কিন্তু এর আগে পীড়ন পড়ে আসছি। দেখ, আমরা পীড়ন হচ্ছে এর আগে পড়ে আসছি নর্মাল পীড়ন, তোর হচ্ছে F/A, ঠিক আছে। তারপর হচ্ছে বিকৃতি পড়ে আসছে আমরা ডেল ইকুয়াল টু ডেল L/L পড়ে আসছি না আমরা, এগুলো পড়ে আসছি আমরা। হ্যাঁ, তো এখন আমাদের তাপীয় পীড়ন বা তাপীয় বিকৃতি যখন আসবে, তখন আমরা তাপীয় পীড়নের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি। দেখ, যে আমরা ছোটবেলায় করছি, এক্সপেরিমেন্ট করছি তবে ছোটবেলাতে। এটা আমি তার বেঁধে দিয়ে তারপরে হচ্ছে আমরা মোমবাতি জ্বালাই দিতাম না। দেন দেখ, এটা তারটা আস্তে 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 ঝুলে যেত। লাইফে করছিস এটা, কখনো করছিস এরকম এক্সপেরিমেন্ট করছিস লাইফে? আচ্ছা, না করলে করিস, সমস্যা নেই। এটা তার মনে কর আমি হিট দিলে তারটা আস্তে আস্তে ছেড়ে দেয়। হ্যাঁ, দেখবি যে রেল লাইন, যেটা রেল লাইনের যেটা পাত পাত থাকে না এরকম, দেখবি যে মধ্যে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়, কারণ এটা গরমকালে মনে কর হচ্ছে বৃদ্ধি পায়, আবার যখন টেম্পারেচার কমতে থাকে তখন হচ্ছে এটা কি আমার আগের অবস্থানে ফেরত যায়। হ্যাঁ, তো তাপীয় পীড়ন বলার আগে আমরা পীড়ন পড়ছিলাম কি, যে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত প্রতিরোধী বল। প্রতিরোধী বলকে আমরা কি বলছিলাম, পীড়ন বলতেছিলাম। তাহলে এইখানে আমাদের তাপীয় পীড়নটা কি হবে, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে বস্তু প্রসারিত হইতে চাই। দেখ, এটা যখন তাপ দিব আমি, তখন এটা ঝুলে যাচ্ছে, তার মানে কি বস্তুটা প্রসারিত হয়েছে না, হয়েছে। তো প্রসারিত হতে চাই, যদি এই প্রসারণকে বাধা দেওয়া হয়, তার মানে কি বলছি আমি, যদি এই প্রসারণকে আমি বাধা দিই, তাহলে বস্তুর অভ্যন্তরে যে পীড়নের সৃষ্টি হয় তাকে আমরা তাপীয় পীড়ন বলি। ঠিক আছে, তাপীয় পীড়নকে আমরা, তুই চাইলে হইতেছে সিগমা দ্বারা প্রকাশ করবি, চাইলে তুই সিগমা টি দ্বারা প্রকাশ করতে পারিস, মানে তাপের কারণে যে পীড়ন সৃষ্টি হয় সেটা। তো তাপীয় পীড়ন আমরা মোটামুটি যদি এখন সাজেশন বই থেকে একবার রিডিং পড়ি তাহলে ক্লিয়ার হবে না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এসটিও লিখতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তো তুমি যদি ডিরেক্ট এসও লেখো কোনো সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট আমি বললাম আর কি ডিনোট করার জন্য, বোঝা গেছে? মানে ধর আমি কখন কি লিখি এটা তো আমার মাথা ঠিক মানে থাকে না, মানে মাথায় খেয়াল থাকে না। তো এই জন্য আর কি প্রথমে পড়ানোর সময় বলে দিই আর কি, তোমরা হঠাৎ করে পড়ে মানে ম্যাথ করতে যা লিখে দিছি এরকম সিগমা টি। এখন তুমি সারাদিন ধরে সিগমা টির জন্য মনে টেনশনে পড়ে গেছো যে সিগমা টি আসলে কি জন্য লিখলাম, তখন কনফিউশন লাগবে না, এই জন্য আমি আগে বলে দিলাম, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমাদের তাপীয় পীড়নটা মনে আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে তাপীয় বিকৃতিতে কি আসলে, তাপীয় বিকৃতি হচ্ছে এরকম, দেখো যে তাপীয় বিকৃতির কাজ কি, যে একক, যখন আমরা দৈর্ঘ্য বিকৃতি পড়ছিলাম একক দৈর্ঘ্যের পরিবর্তন, তার মানে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছিল, এর অনুপাতটাকে আমরা কি বলতেছিলাম, একক দৈর্ঘ্যের পরিবর্তনকে আমরা বিকৃতি বলছিলাম, দৈর্ঘ্য বিকৃতি বলতেছিলাম। তাহলে এখানে তাপীয় বিকৃতি যখন আসবে তখন মানে কি, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে আমাদের কোন একটা এলিমেন্টের বা কোনো পদার্থের যে সংকোচন বা প্রসারণ হয়, তো তাপমাত্রা বৃদ্ধির কারণে পদার্থের বিকৃতি ঘটে যেটা, সেইটাকে আমরা বলি তাপীয় বিকৃতি। তার মানে আমরা কি বলছি, দেখো যে তাপমাত্রা বৃদ্ধির ফলে বা হ্রাসের ফলে, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে আমাদের এই যে পদার্থ, এই পদার্থের যে সংকোচন বা সম্প্রসারণ হয়, এই সংকোচন এবং সম্প্রসারণের তা যে ঘটে,
তো তোমার হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে এই যে সংকোচন সম্প্রসারণ হইতেছে, এই ঘটনাটাকে বলতেছি আমরা কি, বা এই বিকৃতিকে আমরা বলতেছি হচ্ছে তাপীয় বিকৃতি। তোমাদের সাজেশন বই কি লেখা আছে আমি একটু দেখি, একটু ওয়েট করো। আচ্ছা, বলছে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য পদার্থের সংকোচন বা প্রসারণ ঘটে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে পদার্থের বিকৃতি ঘটে, এই বিকৃতিকে তাপীয় বিকৃতি বলা হয়। হ্যাঁ, তো তাপীয় বিকৃতিকে আমরা হচ্ছে তোমরা প্রকাশ করি আমরা হচ্ছে ডেল দ্বারা। তাপীয় বিকৃতিকে আমরা প্রকাশ করি ডেল দ্বারা। ওকে, তো এখন আমরা একটু, আমি যদি একটু বাইরের পড়াশোনা করি তাহলে সমস্যা আছে তোমাদের? আচ্ছা, আমি একটু মানে একটু এতে যাবো আর কি, তাহলে তোমাদেরকে ফিজিক্সে নিয়ে যাব। হ্যাঁ, তোমাদেরকে সূত্র মুখস্থ করতে বলে সূত্র মুখস্থ করে ফেলবা, বাট আমার কাছে মনে হয়েছে যে একটু দেখানো উচিত আর কি। হ্যাঁ, যে ধরো তোমাদের এটা লাগবে না আর কি, তারপর আমি একটু পড়ায় রাখতেছি, তোমাদের ইন ফিউচারে লাগবে, বোঝা গেছে? এটা একটা মনে করো বার, যেটা আমরা হচ্ছে এর আগেও নিয়েছিলাম। দেখো এটা হচ্ছে আমাদের এল দৈর্ঘ্যের একটা বার। হ্যাঁ, তো আমি যদি এইখানে একটা মোমবাতি জ্বালায়া বা কোনো একটা জিনিসের আমি হিট দিই, আচ্ছা হিট দিলাম, আমি হিট দিচ্ছি, এটা আমি ধরলাম যে এল। ওকে, তা আমি যদি হিট দিই ধরো, তাহলে একটা বিষয় আমার বলো, যে যে হিট দিচ্ছি আর এটা আস্তে আস্তে তাহলে কি আমাদের বাড়তে পারে না? হিট দিলে বাড়বে না? তো ধরো বৃদ্ধি পেয়ে আমার এই পর্যন্ত বৃদ্ধি পাইছে। আচ্ছা, তো আমি হচ্ছে ধরো এটাকে L1 দিলাম, এটাকে দিলাম L1। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত বৃদ্ধি পাইছে, এইটা হচ্ছে আমি ধরলাম এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের L2, এটা ধরলাম কি আমাদের L2। হ্যাঁ, এখন এই যে L2 বললাম আমি, এই যে আমার এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এতটুকু পাইছে না? তো এইটাকে আমরা বলছিলাম, দেখো আমরা এর আগে ডেল এল পড়ে আসছিলাম, মনে আছে? হ্যাঁ, আচ্ছা, তো এখন এই যে আমাদের পরিবর্তন হচ্ছে, এইটা দেখো যে আমাদের প্রথমে যখন এই জায়গাতে ছিল তখন এখানে আমার টেম্পারেচার ছিল ধরো T1, টেম্পারেচার ছিল কত? T1। এখন আমারে বলো যখন আমি তাপ দেওয়া শুরু করছি তখন টেম্পারেচার কি T1 থাকবে না বাড়বে? বাড়বে না? তাহলে বাড়বে। তাহলে এটা ধরলাম যে আমাদের টেম্পারেচার হচ্ছে T2। হ্যাঁ, রেড কালার যেটা দিচ্ছি সেটা হচ্ছে তাপমাত্রা দেওয়ার পরে, বোঝা গেছে? তো এখন এইখানে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে একটা কথা আছে। হ্যাঁ, তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি আসলে? মানে একক তাপমাত্রার বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের পরিবর্তন যে হয় সেটা হচ্ছে আমাদের মূলত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এক্সাক্ট সংজ্ঞা যেটা, সেটা আমি তোমাকে এখন বলতে পারতেছি না, ওটা আমার বই দেখে বলা লাগবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি অনেক আগে পড়ছি তো খেয়াল আসতেছে না, জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মটুকু খেয়াল আসতেছে। তো এখন দেখো যে আমাদের এই যে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, এটা কিসের জন্য হয়েছে? টেম্পারেচারের কারণে হয়েছে। তো শুধু কি T1 এর কারণে হয়েছে, না T1 থেকে T2 রেঞ্জের কারণে হয়েছে? T থেকে T1 রেঞ্জের কারণে। তাহলে আমি যদি বলি এরকম যে T2 মাইনাস T1 তাপমাত্রার তাপমাত্রা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে দেখো তো, L2 মাইনাস L1 এতটুকু হয়েছে না? দেখো L1 ছিল আমাদের দৈর্ঘ্য, তো L1 দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে? এই যে ডেল এল পর্যন্ত। ডেল এল কে আমরা লিখতে পারিনি এরকম, দেখো তো যে L2 মাইনাস L1, তাই তো ডেল এল পেয়ে যাবো, তাই না? তাহলে যদি আমি বলি যে একক তাপমাত্রায়, আচ্ছা 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের পরিবর্তন, যখন একক দৈর্ঘ্যের পরিবর্তন আসবে তখন আমার বিকৃতির একটা বিষয় চলে আসে, তাই না? তাহলে দেখো এটা থাকে কি আমাদের L2 মাইনাস L1, আর নিচে সব চলে আসে না, দেখো L1 ইন্টু T2 মাইনাস T1। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো সেটা বলো আগে।
এ নতুন যারা আসছো সেটা বলো আগে। না, তোমরা হচ্ছে না বুঝলে বলবা, হ্যাঁ। আমি সবসময় একটা কথা বলি, যে তোমরা আগে ফাঁকি দিয়ে আসছো কিনা আমি জানি না, ঠিক আছে, বাট আমার সাথে মানে যতক্ষণ পর্যন্ত যুক্ত থাকবা ক্লিয়ারলি জানার চেষ্টা করবো আর কি। আমি যতটুকু জানি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ফ্রেন্ড সার্কেলের সাথে সামনে যদি প্রশ্ন করতে লজ্জা পাও, এই লজ্জাটা আসলে কিছু না, হ্যাঁ। সবচেয়ে বড় লজ্জা হয় তখন যখন মনে করো তুমি তো বড় হয়ে গেছো, ঠিক আছে, তো তোমার জুনিয়র যখন এসে বলবে তোমাকে, ভাইয়া আমার তো গত সেমিস্টারে আপনার ধরো তুমি মেকানিক্স শেষ করে আসছো, মেকানিক্স তারপরে থার্মোডাইনামিক্স শেষ করে আসছো, তোমার জুনিয়র যদি বলে ভাই আপনার তো থার্মোডাইনামিক্স শেষ হয়েছে, মেকানিক্স শেষ হয়েছে, আমি এই ম্যাথটা বুঝতেছি না, একটু বুঝাই দেন আমারে। তাহলে ওইটা হচ্ছে সবচেয়ে লজ্জার, না এখন তোমাদের ফ্রেন্ড সার্কেলের সামনে কোশ্চিন করবা এটা বেশি লজ্জার, সেটা বলতে পারবা কেউ? আচ্ছা, তার মানে এখানে যদি তুমি কোশ্চিন, এখানে তুমি আসছো কি জন্য, আসছো মূলত শেখার জন্য। তা আমি যেটা জানি না সেটা শেখার জন্য কোশ্চিন আমাকে করতে হবে, তাই না? তো এখানে মূলত লজ্জা করা যাবে না, মানে তুমি যখন কারো কাছ থেকে নিবা তখন লজ্জা করা যাবে না, বাট কাউকে যখন দিবা বা দেওয়ার ক্যাপাবিলিটি আছে দিতে পারতেছো না, তখন ওই জায়গাটা লজ্জার বেশি, হ্যাঁ। তুমি কিন্তু ফ্লুইড মেকানিক্স শেষ করছো, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স শেষ করছো, মেকানিক্স শেষ করছো, আরইসি শেষ করছো, এগুলা কিন্তু তুমি তোমার জুনিয়রদেরকে দেওয়ার মতো ক্যাপেবল হয়ে গেছো। এখন তোমার জুনিয়র যদি তোমার কাছে বলে ভাইয়া এটা তো একটু বুঝাই দেন, তুমি যদি বুঝাই দিতে না পারো, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বেশি লজ্জার, ঠিক আছে। সো এইখানে কিন্তু যতটুকু না জানবা সেটা ক্লিয়ারলি করে ফেলবা। তো এখন দেখো আমি এটাকে সুন্দর মতো লিখতে পারি না এরকম, যে এইটুকু সমান আমরা ডেল এল লিখতে পারি, ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান। এই টি টু, ডেল এল বলতে কি আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, এটাকে আমি যদি বলি এরকম দেখো ডেল টি মানে কি টেম্পারেচার পরিবর্তন লেখা যায়। আমরা টেম্পারেচার পরিবর্তনকে ডেল টি ধরছি, হ্যাঁ। তোমরা যখন ফিজিক্সে পড়বা তখন তোমাদের এটাকে মনে করো ডেল থিটাও লিখতে পারে, বোঝা গেছে? সো ভয় পাওয়ার কিছু নাই। তো ডেল টি মানে হচ্ছে টেম্পারেচার পরিবর্তন, তো এটাও তো টেম্পারেচার পরিবর্তন ছিল আমার। এই যে এতটুকুকে বলতেছি আমরা আলফা, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, হ্যাঁ। এই আলফা যদি মান দেওয়া না থাকে কখনো অঙ্কে, এবং অঙ্ক করার সময় যদি আলফার মানটা দরকার হয় আর যদি দেওয়া না থাকে, তাহলে এই মানটা ধরে নেবা 1/273 কেলভিন, হ্যাঁ। এক এক ভাগ 273 করলে যে মানটা পাবা সেটা হচ্ছে এই আলফার মানটা আর কি, যদি দেওয়া না থাকে, ওকে। আর যদি বের করার কোনো অপশন না থাকে তাহলে এইটা। তো এতটুকু তো ক্লিয়ার হইছো, হইছো না? ওকে। তাহলে এখান থেকে দেখো আমি যদি লিখি একটু সেপারেট করে দিই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো এরকম, যে আলফা ডেলটিটা এই পাশে নিয়ে আসলে কি গুণ হয়ে যায় না, এখানে নিয়ে আসলে গুণ হয়ে যায় না, তাহলে আলফা ডেলটি ইকুয়াল টু দেখো লেখা যায় এল বাই এল ওয়ান, এতটুকু লেখা যায় বলো তো? এখন দেখো এতটুকু ছিল আমাদের কি, এতটুকু আমাদের বিকৃতি ছিল না, এই যে দেখো বিকৃতি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো যে বিকৃতি, বিকৃতি ডেল ইকুয়াল টু আলফা ডেল টি অথবা ডেল এল বাই এল। তার মানে আমাদের যদি দৈর্ঘ্য বৃদ্ধি ফোর্স ক্রিয়েট করে বা হচ্ছে কম্প্রেসড করে যদি দৈর্ঘ্য বিকৃতি চাই তাহলে আমরা এটা ইউজ করব। আর যদি আমাদের তাপমাত্রার কারণে যদি আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য তোমার হচ্ছে কমে যায় তাহলে আমরা হচ্ছে এটা ইউজ করব। ক্লিয়ার? বুঝছো এতটুকু? তোমাদের এই অধ্যায় পড়তে জাস্ট শুধু এতটুকুই লাগবে, বুঝছো? এতটুকু লাগবে, বাট এগুলা কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকা দরকার আমাদের। হুম। তো এখন আমি এটা মিশাই ফেললাম। আমরা দেখো ছোটবেলায় একটা সূত্র পড়ে আসছে প্রথম দিকে, যে ই ইকুয়াল টু, আচ্ছা, এফ বাই এ ডিভাইডেড বাই ডেল এল বাই এল, এটা পড়ছিলাম না ইয়াংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি ই ইকুয়াল টু তোমার হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই ডেল এল বাই এল। তো আমাদের এইটা ছিল হচ্ছে পীড়ন। তো আমি যদি ডিরেক্ট ভাবে লিখি দেখো যে ই ইকুয়াল টু পীড়ন, তাই পীড়নকে আমরা এস দিয়েছিলাম ডিভাইডেড বাই এস অথবা হচ্ছে সিগমা, হ্যাঁ। আর এই যে ডেল এল বাই এল এটা হচ্ছে আমাদের বিকৃতি, ডেল দিয়েছিলাম,
তাহলে এখন দেখো এই যে বিকৃতি ডেল সমান আমরা কি লিখতে পারি, আলফা ডেল টি লিখতে পারি না? তাহলে ই ইকুয়াল টু দেখো আমি যদি সিগমা দিই তাহলে হচ্ছে, আচ্ছা এস দিই, তোমার এস কোর্স যেহেতু এস, তাহলে দিয়ে আমরা কি দেখো এ ডেল সমান বসাতে পারি কি, আমরা এটা বসাতে পারি না এখন, আলফা ডেল টি। তাহলে এখান থেকে দেখো আমরা এটা যদি এ পাশে চলে আসে তাহলে দেখো আমরা দেখতে পারি এস ইকুয়াল টু ই আলফা ডেল টি। তার মানে আমি যদি তাপীয় পীড়ন বের করতে চাই তাহলে আমাদের তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি, তারপর হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর হচ্ছে তাপমাত্রার পার্থক্য যদি থাকে তাহলে আমরা কি পীড়নটা খুব সহজে নির্ণয় করতে পারবো না। তো তোমাদের হচ্ছে তাপমাত্রার কারণে পীড়ন নির্ণয় করার সূত্র হচ্ছে এইটা, বুঝছো? এ অধ্যায়ে লাগবে। তো এগুলা কোথা থেকে আসছে সেটা বুঝছো এতক্ষণে? ক্লিয়ার হয়েছে এতটুকু সবার? ওকে, এটা আচ্ছা বিকৃতি এটা, আচ্ছা ডেলটি কোথা থেকে আসছে তাই তো? আচ্ছা দেখো আমরা আলফা ইকুয়াল টু লিখছিলাম এরকম যে L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 T2 মাইনাস T1, এটা আমরা লিখছিলাম। হ্যাঁ, তো আমরা ডেল এল বাই L2 মাইনাস L1 কে আমরা ডেল এল ধরছি, মানে দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে এক্ষেত্রে কি আমার টেম্পারেচার পরিবর্তনের জন্য আমরা ধরছি ডেল টি। এতটুকু বুঝছো যে কোশ্চেন করছো? তারপরে দেখো আমরা এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা গুণ হয়ে যায় না আলফার সাথে, ডেল টি। তাহলে যে ডেল টি আমি লিখছি এটা গুণ দিয়েছি এই পাশে, তাহলে এখানে কে থাকে আমাদের ডেল এল বাই L1, এটাই শুধু থাকে। তাহলে এখন দেখো বিকৃতির ডেল ইকুয়াল টু, আমরা এটা আমার বিকৃতি এটাও বিকৃতি, দুইটাই বিকৃতি না? তাহলে বিকৃতিকে আমরা যদি ডেল ডেল দ্বারা প্রকাশ করি বিকৃতিকে, অথবা তুমি হচ্ছে এ ডেল না দিয়ে তুমি এটাও দিতে পারো, এ ডেলও দিতে পারো, ঠিক আছে? যদি প্রকাশ করি তাহলে এটা সমান আমরা লিখতে পারি আলফা ডেল টি, অথবা লিখতে পারি ডেল এল বাই এল। তার মানে আমার যদি দৈর্ঘ্য বৃদ্ধি বলা থাকে এবং আমি যদি টানা পীড়ন বা টানা বল এবং চাপা বল দিয়ে যদি আমি দৈর্ঘ্য কম বেশি করি তাহলে আমরা এটা ইউজ করব। যদি তাপমাত্রার কারণে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এবং বিকৃতি চাই, তাপমাত্রার ফলে যদি আমাদের বিকৃতি ঘটে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। বোঝা গেছে তো? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? বা তোমার যে কোশ্চেনটা ছিল এটা ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা আচ্ছা, না আমি থিওরিগুলো একটু স্কিপ করতেছি। হ্যাঁ, আচ্ছা দেখো তোমাদের পিডিএফ এর হচ্ছে ফার্স্ট যে ম্যাথটা আছে যে একটা অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বন্দ্ব, হ্যাঁ, যার দুই পার্শ্ব বদ্ধ এবং ফিক্সড। তার মানে ধরো যে এই যে দুই পাশ ফিক্সড করে রাখছি আমি, তো এইখানে মনে করো একটা অ্যালুমিনিয়ামের দ্বন্দ্ব আছে, হ্যাঁ, দ্বন্দ্ব যার দুই পাশ ফিক্সড, যার তাপমাত্রা 20 কেলভিন, ঠিক আছে? যার তাপমাত্রা কত কেলভিন বলছে? 20 কেলভিন। তাহলে এই জায়গার তাপমাত্রা হইতেছে আমাদের টি ইকুয়াল টু হচ্ছে 20 কেলভিন। ওকে, বলছে বের করতে হবে দ্বন্দ্বের বাড়ি পীড়ন উন্নতি, মানে তার মানে এই জায়গার পীড়নটা চাইছে আমার কাছে, তার মানে সিগমা টি চাইছে আমার কাছে, অথবা এস টি চাইছে, যে কোনো একটা চাইছে আমার কাছে। হ্যাঁ, ধরে নাও মডুলাস অফ ইলাস্টিসিটি এবং দ্বন্দ্বের রৈখিক প্রসারণ সহগ। তা আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দ্বন্দ্বের রৈখিক প্রসারণ, রৈখিক বলতে কি দ্বন্দ্বের হচ্ছে দৈর্ঘ্যটাই বোঝাচ্ছে না? তা রৈখিক প্রসারণ সহগ দুইটা কি একই কথা? তাহলে এখন বলছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি, তো মডুলাস অফ ইলাস্টিসিটি থেকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? ই দ্বারা প্রকাশ করছিলাম না? আর দ্বন্দ্বের রৈখিক প্রসারণ সহগকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? আলফা দ্বারা। তাহলে এখন দেখো আমাকে বলো যে এবং আলফা এবং ইয়ার মানটা দেওয়া আছে আমার কাছে, আলফা আর ইয়ার মানটা দেওয়া আছে। তাহলে আলফা মান হচ্ছে 80 গিগা প্যাসকেল, আর ইয়াটা দেওয়া আছে 24 ইন্টু 10⁻⁻6 কেলভিন। ওকে, কেলভিন না, পার কেলভিন হবে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমাদের সাজেশন বইয়ের 1 নাম্বার ম্যাথ। হ্যাঁ, সাজেশন বই 1 নাম্বার ম্যাথ। ওকে, তো এখন এইটুক দেওয়া আছে আমার কাছে। আমরা কি বলছিলাম দেখো, যে যদি আমাদের আলফার মানটা দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, 1/273 দিয়ে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের মান। তার মানে আলফা ইকুয়াল টু 1/273, এখান থেকে যে মানটা পাবো আমরা সেটা হচ্ছে আমাদের আলফার মান, যদি দেওয়া না থাকে বা বের না করতে পারি আমরা তাহলে। তো এখন আমাদের হচ্ছে চাইছে কি, পীড়ন চাইছে। তাহলে পীড়নের সূত্র আমরা কি জানি? উই নো, একটু আগে আমরা দেখে আসছি। দেখো
যে টি ইকুয়াল টু কি ই আলফা ডেল টি, আমরা এটা পড়ছিলাম ডেল টি। হ্যাঁ, তাহলে ই এর মান হচ্ছে কত 80 গিগা প্যাসকেল। আমি তোমাদের মনে একটা ছবি দিছিলাম যে কিলো বলতে হচ্ছে 1000 বোঝাই। হ্যাঁ, তারপরে মানে 1000 বলতে 10⁻3, আর মেগা বলতে হচ্ছে তোমার বোঝায় 10⁻6, গিগা বলতে বোঝায় 10⁻9। হ্যাঁ, তো 80 গিগা প্যাসকেল আছে, মানে 80-র সাথে হচ্ছে 10⁻9 আছে, তাহলে এত প্যাসকেল। ওকে, ইনটু এই যে আলফা, আলফা মানে তো আছে কত 24 ইন্টু 10⁻⁻6 ইন্টু ডেলটি। এখন তাপমাত্রার পার্থক্য বা পার্থক্য চাইছে। এখন তাপমাত্রার পার্থক্য দেখো, যে তাপমাত্রার পার্থক্য এখানে আমি জানি না, এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে, দুইটা তাপমাত্রা দেওয়া নেই, তার মানে একটা তাপমাত্রা যদি দেওয়া থাকে তাহলে ওইটা হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত 20। তাহলে এখান থেকে যদি আমি মানটা বসাই তাহলে এখান থেকে অ্যান্সার পাবো না আমি, বলতো এখান থেকে আমরা অ্যান্সারটা এত পেয়ে যাবেন। এককটা কি হইতে হবে আমাদের, এককটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এখন একটা বিষয় দেখো আমাদের এখানে, দেখো তুমি যে আমাদের এখান থেকে যে মানটা পাচ্ছি, আমি এখান থেকে যে মানটা পাচ্ছি সেটা আমি কিভাবে নির্ণয় করব, তাই না? এখন দেখো এই মানটা আমরা কি হয়েছি প্যাসকেলে বসাইছি, তাহলে দেখো এই মানটা আমি এককগুলো এখানে বসাই দিয়েছি। হ্যাঁ, প্যাসকেল ইন্টু এটা কিসে বসাইছি 1/কেলভিন, ওই যে এখন পার কেলভিন মানে 1/কেলভিন ইন্টু এটা কিসে বসেছে যে কেলভিন, তাহলে কেলভিন কেলভিন কেটে যায়, তাহলে আমাদের কে থাকে এখানে প্যাসকেল। ওকে, তাহলে এখানে যে একটা আসবে সেটা হচ্ছে প্যাসকেলে আসবে, কিসে আসবে প্যাসকেলে। এতটুক পর্যন্ত ক্লিয়ার হইছো? ওকে, সাজেশন বইয়ের 2 নাম্বার ম্যাথ। হ্যাঁ, বলতেছে এরকম যে একটি 6 মিটার লম্বা এবং 25 মিলিমিটার ব্যাস বিশিষ্ট রড দৃঢ়ভাবে দুইটি দেওয়ালের মাঝে নাট দ্বারা আটকানো আছে। তার মানে ধরো যে এই একটা ওয়াল, এই একটা ওয়াল, দুইটা ওয়ালের ভিতরে একটা খুব দৃঢ় করে আটকানো রাখছে। হ্যাঁ, খুব দৃঢ় করে আটকায় রাখছে। এটা হচ্ছে দেওয়া আছে ব্যাস ডি ইকুয়াল টু দেওয়া হচ্ছে তোমার 25 মিলিমিটার। হ্যাঁ, 25 ইন্টু 10⁻³ মিটার। আর এটার হচ্ছে দেওয়া আছে কত লম্বা, এল দেওয়া আছে হচ্ছে তোমার 6 মিটার। ওকে, এটা এখন বলছে যে তাপমাত্রা 100 সেন্টিগ্রেড যদি তাপমাত্রা 60-এ নেমে আসে, মানে যখন তাপমাত্রা ছিল কত 100 সেন্টিগ্রেড, তো আমাদের ফার্স্ট টেম্পারেচার ছিল কত 100 সেন্টিগ্রেড, তাহলে টি1 হচ্ছে 100 সেন্টিগ্রেড আর টি2 হচ্ছে তোমার আমাদের 60 সেন্টিগ্রেড, মানে 100 থেকে 60-এ নেমে আসছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে তাহলে রডের পীড়ন নির্ণয় করো। তাহলে রডের পীড়ন, আচ্ছা আমি একটা বিষয় বলি। হ্যাঁ, সবসময় যখন ম্যাথগুলো করবা টানা পুরো ম্যাথ কখনো পড়বা না। হ্যাঁ, প্রশ্নটা কখনো পড়বা না, অল্প অল্প করে পড়বা, ফিগার আঁকানোর চেষ্টা করবা, অল্প অল্প করে পড়বা, ডাটাগুলার আইডেন্টিফাই করবা, দেন হচ্ছে ম্যাথ করবা। মানে একবারে টানা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ম্যাথ পড়ো তাহলে শেষ পর্যন্ত যেতে যেতে প্রথম দিক কি বলছো ওটা ভুলিয়ে দেবা। ক্লিয়ার? আমি আমাদের আমাদের কখনো দেখবা না যে আমি ফুল ম্যাথ কখনো হচ্ছে করাইছি, মানে করছি পড়ছি। আমি তো আস্তে 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 আমি ম্যাথ মনে করো পড়ি আর হচ্ছে আর কি করি। হ্যাঁ, তো এখন দেখো বলছে যে তার রডের পীড়ন নির্ণয় করো। রডের পীড়ন নির্ণয় করতে বলছে, পরে দুইটা অপশন দিয়ে দিছে। প্রথম, যদি রডের দুই প্রান্তে কোনো বিচ্যুতি না থাকে, মানে এই রডের দুই প্রান্তে কোনো ধরনের বিচ্যুতি হবে না, কোনো ধরনের কি হবে না বিচ্যুতি হবে না, তাহলে আমার কি পীড়ন কি হবে। তাহলে 1 নম্বরে বলছে কি যে যদি রডে কোনো বিচ্যুতি না হয় তাহলে আমাদের সিগমা ইকুয়াল টু লিখতে পারি আমরা ই আলফা ডেলটি, এইটা আমরা লিখতে পারি। হ্যাঁ, যদি কোনো বিচ্যুতি না থাকে। তাহলে এখন আমাদের তো হচ্ছে ই আর আলফার মান জানি না আমরা, তাহলে এবার পরে আমার প্রশ্নটা যাবো। দেখো 2 নম্বরে বলছে যদি ওইটা বাদ দাও, বলছে ধরে নাও ই হচ্ছে 200 গিগা প্যাসকেল। ধরে নিতে বলছে কি ই হচ্ছে 200 গিগা প্যাসকেল, তাহলে এর মানটা দেওয়া আছে এবং আলফা দেওয়া আছে তোমার 12 ইন্টু 10⁻⁶
পার সেন্টিগ্রেড। আচ্ছা এইখানে টুইস্টটা পাবা দেখো, এইটা সেন্টিগ্রেড আছে পার সেন্টিগ্রেড, এর আগের অঙ্কে কি ছিল পার কেলভিন, মাথায় আছে? যদি এইখানে পার, এই জায়গাটা খেয়াল করবা, এইখানেই চেঞ্জ করে দেয় ম্যাথে, হ্যাঁ পরীক্ষার হলে তুমি যখন চাকরি পরীক্ষা দিতে যাবে তখন এইসব জায়গাতে চেঞ্জ করবে। হ্যাঁ তো দেখো ইনফ্যাক্ট এই ম্যাথটা হচ্ছে রিসেন্ট 1 বছরের ভেতরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে হচ্ছে তোমার একটা পরীক্ষা হয়েছিল, চাকরির পরীক্ষা তোমাদের উপসহকারী প্রকৌশলীতে, ওইখানে এই ম্যাথটা দিছিল, বোঝা গেছে? 8 মার্কের এই ম্যাথটা ছিল, তো ম্যাক্সিমাম ভুল করছে। ক্লিয়ার হয়েছে? ওকে, কোলের বেতন হচ্ছে প্রায় অলমোস্ট 70-এর উপরে বেতন পার মান্থ, বুঝছো? তাহলে এই জায়গাতে খেয়াল করতে হবে, যদি এখানে সেন্টিগ্রেড থাকে পার সেন্টিগ্রেড তাহলে আমাদের টেম্পারেচার গুলো সেন্টিগ্রেডে রাখতে হবে, যদি এখানে কেলভিন থাকে তাহলে এটা কোথায় রাখবো, কেলভিনে রাখবো। ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো আমি যদি এখানে মানগুলো বসাই, ই এর মানটা হচ্ছে 200 ইন্টু 10⁻9 ইন্টু আলফা কত 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু ডেলটি কত 100 - 60। ওকে, এখান থেকে একটা মান পাবো না আমরা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এটা হবে এত প্যাসকেল, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ তুমি এরপরে মনে করো এখানে যে মানটা বের হবে এটাকে তুমি মেগা প্যাসকেলে নিতে পারো, কিলো প্যাসকেলে নিতে পারো, আবার গিগা প্যাসকেলে নিতে পারো, এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, তুমি যদি এখানেই মান বসাই দাও তাও কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? এখন বলছে যে যদি বলো মেগা প্যাসকেল হলে তো 10⁻6 হবে। হ্যাঁ তাহলে মেগা প্যাসকেল হবে এককটা কোথায়, এখানে? আচ্ছা 1 মিনিট দাও। তো এখন তুমি যখন মেগা প্যাসকেল থেকে গিগা প্যাসকেল থেকে যখন প্যাসকেলে আসতেছো তখন কি গুণ করতেছো না ভাগ করতেছো? তাহলে যদি যখন প্যাসকেল থেকে তুমি মেগা প্যাসকেলে যাবা বা গিগা প্যাসকেলে যাবা তখন তুমি গুণ করবা না ভাগ করবা? ওকে ক্লিয়ার? ক্লিয়ার বুঝছো এবার? তাহলে এখান থেকে যদি আমি মেগা প্যাসকেলে যাই তাহলে কত দ্বারা ভাগ করব? হ্যাঁ যদি গিগাতে যাই তাহলে আচ্ছা ওকে, তাহলে এবার দেখো 2 নম্বরে বলছে কি, আচ্ছা আমি এটা মিশাই ফেললাম। হ্যাঁ আমরা 2 নম্বরের জন্য একটা ফিগার আর্ট করব আর কি, তোমাদের ফিগার আঁকাইতে হবে না, জাস্ট হচ্ছে আমি ফিগারগুলো দেখাচ্ছি কি জন্য যাতে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। বোঝা গেছে? তোমরা সাজেশন বইয়ে ফিগার দেওয়া নাই, তোমরা চাইলে সাজেশন বইয়ে যখন অঙ্কটা করবা তখন সাজেশন বইয়ে রাফ করে নেবা, হ্যাঁ সাইডে ফিগারটা। ওকে আচ্ছা, তো এখন দেখো যে বলতেছে যে যদি মধ্য প্রান্তে 1 মিলিমিটার বিচ্যুতি থাকে, তার মানে দেখো এই রড ছিল মনে করো, তো আমি ধরলাম যে এই জায়গাতে ধরো বিচ্যুতি হয়েছে একটু, হ্যাঁ অথবা তুমি এই জায়গাতে ধরতে পারো যে জায়গাতে অল্প একটু হয়েছে বিচ্যুতি, তাহলে এইটা হচ্ছে কতটুকু আমার, এইটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার, 1 মিলিমিটার বিচ্যুতি হয়েছে। ওকে, তাহলে এখন দেখো আমার এই বিচ্যুতিটা আমাদের কয়টা কারণে হইতে পারে বলতে পারবা? কে বলতে পারবা এটা বিচ্যুতি কয়টা কারণে হইতে পারে? দেখো তাপমাত্রা বৃদ্ধি হইতেছে, তাই না? বলছে এতটুকু বিচ্যুতি হয়েছে আমার, তাহলে এখন বলতেছে তাহলে পীড়ন কতটুকু হবে, তাহলে আমরা কি চাইছি পীড়ন। তাহলে আমরা দেখো আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম এরকম যে ই ইকুয়াল টু পীড়ন এস বাই বিকৃতি, আচ্ছা আমরা দিলাম সিগমা বাই ডেল বিকৃতি, তাহলে এখন দেখো যে সিগমা ইকুয়াল টু আমরা লিখতে পারি ই ইন্টু ডেল, লেখা যায়? আচ্ছা এটা হচ্ছে বিকৃতি আর এটা হচ্ছে আমাদের মূলস্ফীতি, আমরা মূলস্ফীতির মান জানি, আমরা বিকৃতির মানটা আমাদের বের করতে হবে। এখন দেখো এইটা হচ্ছে লব্ধি বিকৃতি, আমার এই বিকৃতিটা লব্ধি বিকৃতি, কারণ এইখানে দেখো যখন তাপমাত্রা আমার আস্তে আস্তে কমতেছে তখন আমার দৈর্ঘ্যটা বাড়তে পারে না,
বা কমতে পারে, তাই না? জি জি। আচ্ছা, তো আচ্ছা একটু দাঁড়াও, প্রশ্নটা একবার পড়ি। হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধি বলছে না, বলছে মধ্যপ্রান্তে 1 মিটার বিচ্যুতি থাকে। আচ্ছা, আমরা এটা কম্প্রেসড করে ফেলছি। হ্যাঁ, এটা বাড়ছে না কমছে আমরা কিন্তু বলে নাই, জাস্ট বলছি যে 1 মিটার বিচ্যুতি হয়েছে। তো বিচ্যুতি দুইভাবে হইতে পারে, হয় বৃদ্ধি পাইতে পারে, না হলে কি হ্রাস পাইতে পারে, তাই না? তো তাপমাত্রা যদি কমে তাহলে আমাদের হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, সেটা বলো। হ্রাস পাবে। তাহলে আমরা 1 মিলিমিটার বিচ্যুতি হয়েছে, তাহলে এখানে দেখো যে আমরা তাপমাত্রার কারণে একটা বিকৃতি ঘটতে পারে, আর একটা হচ্ছে কি দৈর্ঘ্যের কারণে বিকৃতি ঘটতে পারে, তাই না? ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে ধরো যে অতএব আচ্ছা, এটা তো ওয়াল, আমি আরেকটু এক্সপ্লেন করি তোমাদের। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে বাসা বাড়িতে দেখি যে ওয়ালটা ফাঁপা হয়ে যায়, ফেটে যায়, বা ওয়ালটা সরে যায়, দেখছো? আচ্ছা, তো ওয়ালটা সরেও যেতে পারে। তাহলে আমরা যদি বলি যে দেওয়াল সরে যাওয়ার কারণে বিকৃতি, দেওয়াল সরে যাওয়ার কারণে বিকৃতি হলাম ডেল ওয়ান। তাহলে এবার দেখো সরে গেছে কতটুকু, আমরা জানি কি ডেল এল বাই এল, এইটা। তাহলে ডেল এল কত আমাদের 1 মিলিমিটার, তাহলে 1 × 10⁻³ মিটারে কনভার্ট করলাম, ডিভাইডেড বাই বড় হাতের এল কত ছিল আমাদের, টোটাল এর লেন্থ কত ছিল আমাদের 6 ছিল, তাহলে আমাদের 6। তাহলে এখান থেকে একটা মান বের হবে না আমার, বের হবে? ওকে, আবার দেখো টেম্পারেচার কমতেছে, টেম্পারেচার কারণে বিকৃতি হতে পারে। আবার লিখতে পারি আমরা কি তাপমাত্রার বিকৃতি, এটা হচ্ছে দিলাম ডেল টু। তাহলে আমার বিকৃতি কত কি হবে, আলফা ডেল টি। আলফার মান দেওয়া আছে কত আমাদের, বারো ইন্টু 10⁻⁻6 ইন্টু ডেল টি কতটুকু হয়েছিল, প্রথমে ছিল 100 T1, আর T2 ছিল কত 60। তাহলে আমরা লিখতে পারি কত 100 - 60। তাহলে এখান থেকে মান পাবো না, আমরা পাবো। আচ্ছা, তাহলে এবার দেখো এই ডেলটা কি ছিল, লব্ধি, অর্থাৎ লব্ধি বিকৃতি। লব্ধি বিকৃতি ডেল ইকুয়াল টু ডেল ডেল এল ওয়ান না ডেল এল টু দেবো বলো? আচ্ছা, ডেল এল এটা হইতে পারে, এটাও হইতে পারে। হ্যাঁ, আমি বলছি, এবার বলি, এইটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটর দিয়ে, আর এটা দুইটা মান বের করবা না, এটা বের করার পরে বড় মাইনাস ছোট করবা, ঠিক আছে? যদি এটা বড় হয় তাহলে ডেল ওয়ান মাইনাস ডেল টু করবা, আর যদি এইটা বড় মান আসে তাহলে হচ্ছে ডেল টু মাইনাস ডেল ওয়ান করবা, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এখন এই জায়গাতে মান বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, অতএব 1 হতে তাহলে ইকুয়াল টু ই এর মান কত আমরা জানি, এর মান কত ছিল 200, তাই না? 200 × 10⁻9 ইন্টু এই যে ডেলের মানটা এখান থেকে পাবা, এই মানটা এখানে বসাই দিবা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে যে মানটা পাবা সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? তোমাদের সাজেশন বইয়ে একটা হচ্ছে ম্যাথ দেওয়া আছে, এটা সলিউশন করে দেওয়া আছে। এখন আমাদের একটু তোমরা দেখবা যে সাজেশন বইয়ের যে সলিউশনটা করা আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে দেব না এটা সলিউশন উঠাই দেবো, তোমরা একটু দেখে বললো, হ্যাঁ, যেটা তোমাদের সহজ মনে হয় মূলত আমি সেটাই দেবো। ক্লিয়ার হয়েছো? এটা এটা আচ্ছা, এটা হচ্ছে ই এর মান, এই যে ই আমরা 1 নম্বর সমীকরণে মান বসাতে, সিগমা ইকুয়াল টু ই ইন্টু ডেল। ই এর মানটা হচ্ছে আমাদের দেওয়া আছে অঙ্কে, বুঝছো? হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। তুমি ঘুমাই গেছো নাকি, না খাওয়া দাওয়া করো নাই, কোনটা? আচ্ছা, তা ই এর মানটা বসাইছি আমরা, আর এই যে এই জায়গাতে মানটা বসাবো হচ্ছে এই যে এখান থেকে নিচে বসাবো আমরা, ঠিক আছে? বুঝছো?
আচ্ছা, এবার তোমাদের সাজেশন বইয়ে হচ্ছে এটা সলিউশন আরেকভাবে করা আছে, তো তোমাদের হচ্ছে যেটা সহজ মনে হয় তোমরা সেটা করবা, ঠিক আছে? দেন আমাকে জানাও যে কালকের সন্ধ্যার আগে একটু বইলো আমারে, যে আমি হচ্ছে সাজেশন বই এই ম্যাথ মানে এই সলিউশনটা দেবো না ওই সলিউশনটা দিয়ে রাখবো, ঠিক আছে? ভাই 10 to the power 9 টা বলতে রাখছি এটা ভাই। তুই এতক্ষণ কইছিলি ভাই? ভাই মেঘা মেঘা সরি মেঘা বললো 10 to the power 9। আচ্ছা দেখ, কিলো বলতে হচ্ছে 10⁻³ মেগা হচ্ছে 10⁻6 গিগা হচ্ছে 10⁻৯ তার মানে যদি বলে 1 কিলো নিউটন তাহলে লিখতে পারি 1 ইন্টু যে কিলো আছে না এর জন্য হচ্ছে কত 10⁻3 যদি বলে 2 মেগা প্যাসকেল যে এম আছে না মেগা এই মেগার জন্য 10⁻6 লিখতে হবে, লিখতে হবে 10⁻6 প্যাসকেল, তখন মেগা উঠে যাবে। যদি বলে 3 গিগা প্যাসকেল তখন এই যে গিগা আছে না গিগার জন্য 10⁻9 তাহলে 3 × 10⁻9 প্যাসকেল। তাহলে আমাদের অঙ্কে ছিল এরকম যে 200 গিগা প্যাসকেল ইয়ের মান। তাহলে এইবার বল ইয়ের মান তাহলে কি লিখতে পারো? কে যেন কোশ্চেন করলি? এবার বল এখানে কি হবে বল? 10⁻9 প্যাসকেল। যদি তোকে বলি এরকম যে 200 গিগা নিউটন তাহলে কি হবে বল? হুম 200 ইন্টু 10⁻6 নিউটন না? এই তোর কপাল ভালো তুই অনলাইনে আসিস, অফলাইনে নাইস। এই গিগা থাকলে কি বলছি? গিগা থাকলে গিগা উঠে কি লিখবো? কি 10⁻6 বলছিস কিরা সেটা কাও আগে। এই এই জি থাকলে জি উঠে কি হবে কত হবে? তাহলে এখানে কি হবে? যদি এরকম থাকে 2 মেগা কেজি তাহলে কি হবে বল? হ্যাঁ 10⁻6 কেজি বুঝছিস এবার? ওকে।